আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি লুবাবা ফেরদৌসী সাইকা। আমার সাথে সাংকেতিক ভাষায় সংবাদটি উপস্থাপন করছেন আহসান হাবিব। জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। স্টার্টআপে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সফল স্টার্টআপ উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। এ সময় প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন। এরপর স্টার্টআপ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণদের নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে হবে। সকলে সম্মিলিতভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যারা আছেন ওনাদের সাথে, এন্টারপ্রেনার যারা আছেন ওনাদের সাথে যদি কাজ না করি আমরা নতুন আইডিয়া পাবো না। এখন আমাদেরকে নতুন নতুন আইডিয়াতে যেতে হবে, যে এই আইডিয়াগুলো তাড়াতাড়ি আমাদেরকে বেনিফিট দেবে। সো এরকম যদি কোনো কিছু এন্টারপ্রেনার যদি কোনো নতুন আইডিয়া নিয়ে আসে এবং আমরা যদি দেখি, অ্যানালাইসিস করি যে ওই আইডিয়াগুলো উইল গিভ আস এ গুড বেনিফিট, ডেফিনেটলি আমরা ওগুলোকে ফান্ড করবো ইনশাল্লাহ। আমরা তো নতুনভাবে জিনিসটা শুরু করতে চাইছি। আমরা চাইছি যে আপনাদের মতন ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তারা তাদের আসুক আস্তে আস্তে। আমরাও আপনাদের কাছে রিচ করতে চাইছি। সময় একটু লাগবে আমাদের, কিন্তু আমরা যদি সকলে মিলে সিনসিয়ারলি কাজ করি নিশ্চয়ই আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারবো, এটা আমি মনে করি। অনুষ্ঠানে তরুণদের উদ্ভাবনী ভাবনাকে বাস্তবে রূপ দিতে 6টি নির্বাচিত স্টার্টআপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মূল বক্তব্যে প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা আজকে যারা এন্টারপ্রেনার হবেন, যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন, কাজ শুরু করেছেন, এখানে বেশ কয়েকজনকে আমরা দেখেছি যারা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছেন এবং এগিয়ে গিয়ে যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি। যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মামুনুর রশিদ ভূঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান খান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সিনেট ভবনে উদ্ভাবনী স্টার্টআপ স্টল পরিদর্শন করেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বর ও জানুয়ারি মাসে গ্রহণের লক্ষ্যে প্রতি বছর এই দুটি পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে। জাতীয় সংসদে আজ প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন একথা বলেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের আজকের বৈঠক শুরু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে পাবলিক পরীক্ষাগুলো এগিয়ে আনতে এবছর এই দুটি পরীক্ষা 1 মাস এগিয়ে শুরু করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার বরাদ্দ তছরূপ করা হয়েছিল। তিনি বলেন, সরকার 25,000 শিক্ষককে যাচাই বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে অবসর ভাতা ও কল্যাণ ভাতা পরিশোধের ব্যবস্থা গ্রহণ করেছে। অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবে। সমস্যা হওয়া কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।
সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এক প্রশ্নের জবাবে বলেন, পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে ফ্যামিলি কার্ডের সুবিধা প্রদান করা হচ্ছে। প্রকল্পের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত ও সমাধান করে দ্রুততম সময়ের মধ্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ড সুবিধা প্রদান করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছিল। দেশের ৮টি জেলায় বন্যা দুর্গত এলাকায় খাদ্য বান্ধব কর্মসূচির পাশাপাশি রাস্তাঘাট মেরামত সহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যাজনিত দুর্যোগে জরুরি সাড়াদান সমন্বয় সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। এ সময় কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, জরুরি ভিত্তিতে দুর্গত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চিহ্নিত করে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ত্রাণ কার্য পরিচালনার জন্য 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। 3,250 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে এবং এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী তা ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেক জেলায় 20 লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। এবং এই কার্যক্রমগুলো যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলোতে আমাদের তৈরি খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার পরিবেশন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য যেগুলো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক জনপথ, তারা সেটা মেরামত করবে অল্প সময়ের মধ্যে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সড়ক তারা সেটা মেরামত করবে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে যদি কাঁচা সড়ক থেকে থাকে সেগুলোকে আমরা কাবিটা দিয়ে মেরামত করব। এবং খাদ্য মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে এই সমস্ত জায়গাগুলো খাদ্য বান্ধব কর্মসূচি চলমান থাকবে। প্রেস ব্রিফিংয়ে মাঠ পর্যায়ে সব ধরনের ছুটি বাতিল সহ বন্যা কবলিত এলাকায় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে 7,29,000 বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন এবং সাপে কাটার প্রতিষেধক সহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী গত জুলাই থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা নিরসনে নানামুখী উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে বাস্তব অবস্থার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কৃষিমন্ত্রী চলমান বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের গরু ছাগলের খামারে গো খাদ্য ও গো রোগের প্রতিষেধক এবং চাষযোগ্য জমিতে ধানের চারা সহ অন্যান্য সহায়তা দেওয়ার জন্য স্থানীয় ব্লক পর্যায়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। কোথাও পানি কমতে শুরু করলেও নতুন করে বৃষ্টির কারণে কিছু এলাকায় বেড়েছে দুর্ভোগ। বন্যা দুর্গত এলাকায় সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। সারা দেশের বন্যা ও জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সীমা শারমিনের প্রতিবেদন। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। যদিও কয়েকটি জেলায় পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে, তবে দক্ষিণ পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় এখনও পানিবন্দী লাখো মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন এলাকা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বহু বসতবাড়ি, ফসলের জমি এবং সড়ক তলিয়ে গেছে। কোথাও কোথাও সড়ক যোগাযোগ এখনও ব্যাহত রয়েছে। সরকারি হিসেবে বন্যা ও ভূমিধস সহ বিভিন্ন দুর্যোগে এখনো পর্যন্ত 1/2 মানুষের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। বহু পরিবার এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, আর অনেকেই নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন। দুর্গত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ এবং জরুরি সহায়তা বিতরণ করা হচ্ছে। তবে দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছতে এখনও নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে।
বন্যা দুর্গত ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 থেকে 72 ঘন্টায় দেশের অন্তত 10টি জেলায় আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। বিশেষ করে পাহাড়ি ঢলপ্রবণ নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মৌসুমী বায়ু এখনও সক্রিয় রয়েছে, ফলে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। সীমা শারমিন, বিটিভি নিউজ। দেশের প্রধান নদ নদীগুলোর পানি ধীরে ধীরে কমছে। আগামী 3 দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় আগামী 72 ঘন্টায় নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই। তবে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্ট দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আগামী 3 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় আগামী 72 ঘন্টায় দেশে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার দুপুর তথ্য অনুযায়ী গত 3 ঘন্টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি পয়েন্টে পানির উচ্চতা কিছুটা কমেছে, যদিও কিছু স্থানে এখনও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি 4 সেন্টিমিটার, মারকুলিতে 10 সেন্টিমিটার এবং কমলাকান্তায় সোমেশ্বরী নদীর পানি 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় সকাল 9টায় তুলনায় দুপুর 12টায় এসব পয়েন্টে পানির উচ্চতা কমেছে। তবে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে গত 24 ঘন্টায় পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে তা বিপদসীমার নিচে নেমে এসেছে। চট্টগ্রাম জেলার অর্থাৎ চট্টগ্রামের অঞ্চলে যে বান্দরবান এবং কক্সবাজার জেলার সঙ্গে এবং মাতামুহুরী নদী ছিল, ওগুলো বর্তমানে বিপদসীমার নিচে নেমে এসেছে। পানি সমতল বর্তমানে হ্রাস পাচ্ছে এবং সেই হ্রাস আমরা আগামী 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত হ্রাস অব্যাহত থাকবে বলে আশা করছি। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য পেয়েছি, ওইসব অঞ্চলে এই মুহূর্তে আর কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। সো ওইসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি ক্রমাগত হতেই থাকবে। আর এছাড়াও আজকের তথ্য অনুযায়ী আমাদের উত্তর পূর্বাঞ্চলে কিছু স্টেশন এবং উত্তরাঞ্চলে কিছু স্টেশন বিপদসীমার উপর অবস্থান করছে, যার মধ্যে রয়েছে সুরমা এবং কুশিয়ারা নদী। সুরমা এবং কুশিয়ারা নদীর 3টি পয়েন্টে বিপদসীমার উপর অবস্থান করছে এবং তিস্তা নদী ডালিয়া পয়েন্টে আজ সকাল 9টায় বিপদসীমার উপর অবস্থান করছিল। তবে আজ 12টা বাজেই কিছুক্ষণ আগেই ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচে নেমে এসেছে। তবে আমরা আশঙ্কা করছি যে কাউনিয়া পয়েন্ট অর্থাৎ ডালিয়ার পয়েন্টের যে নিচে রয়েছে কাউনিয়া উপজেলায়, সেই পয়েন্টে হয়তো সাময়িকভাবে বিপদসীমা অতিক্রম করতে পারে, বাট সেটা আবারই নেমে যাবে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। আগামী 3 দিনে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে 17 জুলাইয়ের পর আবারও বাড়তে পারে বর্ষণ। পাশাপাশি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টিরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। সারা দেশে টানা বর্ষণের পর আপাতত কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 3 দিন সারা দেশে ভারী বর্ষণের প্রবণতা তুলনামূলক কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কুমিল্লায়। এছাড়া ফরিদপুরে 89, যশোরে 56, টাঙ্গাইলে 51 এবং রাজধানী ঢাকায় 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। 14, 15, 16 এই 3 দিনে বৃষ্টিপাতের যে স্বাভাবিক ট্রেন্ড এটা অব্যাহত থাকবে। তবে বিগত কয়েকদিন যেরকম আমরা অতি ভারী বৃষ্টিপাত দেখতে পেয়েছি, এরকম বৃষ্টিপাত হয়তো বা দেখতে পারবো না। 17 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বৃদ্ধি পেতে পারে। তবে গত যে বৃষ্টিপাত ছিল এত পরিমাণ বৃষ্টিপাত হয়তো বা থাকবে না। বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে। এই 3 দিনে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী 3 দিন বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকলেও 17 জুলাইয়ের পর সারা দেশে আবারও
বৃষ্টি বাড়তে পারে। এছাড়া জুলাইয়ের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, তবে সেটি অপেক্ষাকৃত কম শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এই মুহূর্তে অতিবৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, ফলে পাহাড়ি অঞ্চলে যে পাহাড় ধসের জন্য যে অ্যালার্ট মেসেজটা দেওয়া হয়েছিল সেটা এখন আর নেই, এবং সমুদ্র বন্দরের জন্য গভীর সঞ্চালনশীল মেঘমালা উইথ আপনার বায়ুচাপের তারতম্যের কারণে যে 3 নম্বর সিগন্যাল ছিল সেটাও আমরা তুলে নিয়েছি, এবং নদী বন্দরের জন্য এই মুহূর্তে কোনো সতর্কবাণী নেই বা সংকেত দেখাতে বলা হয়নি। অন্যদিকে টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতা আগামী কয়েকদিন ধীরে ধীরে কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তথ্য ব্যবস্থাপনাকে অক্সিজেনের সাথে তুলনা করে বলেছেন, দেশের যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধ করে জনগণের পাশে থাকাই সরকারের জন্য একটি অ্যাসিড টেস্ট। দুর্যোগের এই সময়ে সরকারি তৎপরতার সঠিক চিত্র তুলে ধরে জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে এবং প্রতিদিনের কাজের হিসাব দিতে তথ্য মন্ত্রণালয়ের অধীন জেলা তথ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে জেলা তথ্য কর্মকর্তাদের সাথে বন্যা কবলিত এলাকায় করণীয় সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের সব জেলা তথ্য কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং তথ্য ব্যবস্থাপনা বিষয়ে তাদের মতামত নেন তথ্যমন্ত্রী। ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ এম এ জলিল সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, হবিগঞ্জ এবং মৌলভীবাজার এই 7টি বন্যা কবলিত জেলার তথ্য কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাঠ পর্যায়ের কার্যক্রমের খোঁজ খবর নেন। তিনি এই 7টি জেলার তথ্য কর্মকর্তাদের নিয়ে অবিলম্বে একটি বিশেষ ইমার্জেন্সি টিম গঠন করার জন্য গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন। এই টিম 24 ঘন্টা সদর দপ্তর ও মন্ত্রণালয়ের সাথে সরাসরি সংযুক্ত থাকবে। দুর্যোগকালীন সময়ে জনগণের সাথে সার্বক্ষণিক সংযোগ বজায় রাখতে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিদিন দুর্যোগ পরিস্থিতি ও সরকারের ত্রাণ তৎপরতা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিং করা হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ কাজ করবে। জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, বন্যা পরিস্থিতি সামাল দিতে সরকার প্রস্তুত। তিনি জানান, প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাপের উপদ্রব বাড়ার প্রসঙ্গে তথ্য বিষয়ক উপদেষ্টা জানান, বন্যা কবলিত জেলা ও উপজেলাগুলোর স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 21,000 ডোজ অ্যান্টিভেনম সরবরাহ করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে আরও 1,000 ডোজ মজুত রাখা হয়েছে। জরুরি চিকিৎসায় বন্যা কবলিত প্রতিটি উপজেলায় মেডিকেল টিম কাজ করছে। অ্যান্টিভেনমের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওআরএস, স্যালাইন ও অন্যান্য জরুরি ওষুধ মজুত রয়েছে বলেও জানান উপদেষ্টা। কক্সবাজারের কুতুবদিয়ায় ট্রলার ডুবে নিখোঁজ 5 জেলের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল কুতুবদিয়ার আমোজখালী ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কুতুবদিয়া থানার পরিদর্শক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল ভোর 4:30টার দিকে কুতুবদিয়ার অদূরের গভীর সাগরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে পুলিশ পরিদর্শক জানান, রোববার একটি ট্রলার 12 জন মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এ সময় 7 জেলে নানাভাবে জীবিত উদ্ধার হলেও 5 জন নিখোঁজ ছিলেন।
আজ প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পাশাপাশি কৃষি খাতে সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকে নজরুল ইসলাম খান বাংলাদেশের কৃষি উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়োপযোগী পরিকল্পনা ও অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি দেশীয় উন্নত ধান, আম, কাঁঠাল, কলাসহ বিভিন্ন মানসম্মত কৃষি পণ্যের উৎপাদন সক্ষমতার কথা উল্লেখ করে কৃষি গবেষণা, প্রযুক্তি, তথ্য বিনিময় এবং দক্ষতা উন্নয়নের দুই দেশের মধ্যে আরও গঠিত সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের উৎকৃষ্ট কৃষি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি সম্ভাবনা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি। জবাবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন কৃষি খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন এবং কৃষি খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের কৃষি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির সম্ভাবনাও ইতিবাচকভাবে তুলে ধরেন। বৈঠকে উভয় দেশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবারে সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক, সত্য জানুন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠছে ভারতের কিছু গণমাধ্যমের বিরুদ্ধে। 24 জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে ঘিরে বিভিন্ন সময় যাচাইবিহীন ও অতিরঞ্জিত তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি তৈরির অনেকগুলো ঘটনা সামনে এসেছে। সম্প্রতি আবারও একটি ভারতীয় নিউজ পোর্টালে বাংলাদেশে বিপুল পরিমাণ চীনা অস্ত্র উদ্ধারের দাবি করে সংবাদ প্রকাশ করে, তবে এই দাবির কোনো সত্যতা নেই। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ গোলাম মুর্তজা। বাংলাদেশে বাজেয়াপ্ত বিপুল চীনা বেআইনি অস্ত্র, নজরে উত্তর পূর্ব ভারতের জঙ্গি যোগ, এমন শিরোনামে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতের একটি গণমাধ্যম কলকাতা 24/7। প্রতিবেদনটিতে দাবি করা হয় বাংলাদেশে 4,900 অত্যাধুনিক অস্ত্র, 27,000 গ্রেনেড, 840 রকেট লঞ্চার, 300 রকেট এবং 11,40,000 গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দাবি করা হয় এসব অস্ত্র চীন থেকে আনা হয়েছিল এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কাছে পৌঁছানোর পরিকল্পনা ছিল। তবে এই দাবির সত্যতা যাচাই করে জানা যায় সংবাদটি ভুয়া এবং বিভ্রান্তিকর। অনুসন্ধানে দেশের কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম কিংবা সরকারি সূত্রে সাম্প্রতিক সময়ে এত বিপুল পরিমাণ চীনা অস্ত্র উদ্ধারের কোনো তথ্য পাওয়া যায়নি। রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ভারতীয় গণমাধ্যমে ব্যবহৃত ছবিটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। ছবিটি চলতি বছরের 9 মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের ছবি। সেই অভিযানের সংবাদ প্রকাশ করেছিল দেশের বিভিন্ন মূলধারার গণমাধ্যম। মূলধারার সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই অভিযানে উদ্ধার হয়েছিল 3টি আগ্নেয়াস্ত্র, কয়েকটি ম্যাগাজিন, পাইপগান, কার্তুজ, গোলাবারুদ, ককটেল, বিস্ফোরক এবং অস্ত্র তৈরির কিছু সরঞ্জাম। অর্থাৎ ভারতীয় গণমাধ্যমে দাবি করা হাজার হাজার অস্ত্র, রকেট লঞ্চার কিংবা 27,000 গ্রেনেড উদ্ধারের তথ্যের সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই। এছাড়া কোথাও উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে চীনের সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়নি। ফ্যাক্টচেক প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, একটি পুরনো ঘটনার ছবি ব্যবহার করে সম্পূর্ণ নতুন ও অতিরঞ্জিত দাবি যুক্ত করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। দেউলিয়া হতে চলেছে আপনার দেশ এবং ভারতের মানুষকে বলবো, শিক্ষা নিন, শিক্ষা নিন বাংলাদেশ থেকে। কথায় কথায় আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি, বুক পকেটে আজাদি, মুখের ভেতর আজাদি, রাস্তায় আজাদি। সাংবাদিকতার মৌলিক নীতিমালা অনুসরণ না করে এ ধরনের তথ্য প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং দুই দেশের মানুষের পারস্পরিক আস্থা ও সম্প্রীতিকেও নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। মোহাম্মদ গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ।
সরকার এমন যুবনীতি প্রণয়ন করতে চায় যা আগামী প্রজন্মের জন্য মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক আজ রাজধানীর বিয়াম মিলনায়তনে জাতীয় যুবনীতি 2017 এর সংশোধনী শীর্ষক কর্মশালায় এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, জাতীয় যুবনীতি হবে বাস্তব ও কর্মমুখী, যার মাধ্যমে যুবক ও নারীদের কর্মসংস্থান সৃষ্টি হবে। সেই লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি বলেন, জাতীয় যুবনীতি 2026 বাস্তবায়ন ও সংস্কারে সকলের মতামতকে অগ্রাধিকার দেয়া হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মোতাহের হোসেন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্কুল কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যতের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের অডিটোরিয়ামে শিক্ষার গুণগত মানোন্নয়নে মোহাম্মদপুর থানার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রাজু আহমেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, স্কুল কলেজে নারী শিক্ষার্থীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে শিক্ষকদের সতর্ক থাকতে হবে। এ সময় মোহাম্মদপুর থানার আওতাধীন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে পরিদর্শনের প্রতিশ্রুতিও দেন প্রতিমন্ত্রী। দেশবরেণ্য কৃষি বিজ্ঞানী প্রফেসর ডক্টর জহুরুল করিমের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে গতকাল ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতি। সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ মনোয়ার করিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে BARCর নির্বাহী চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম ও ডক্টর মোহাম্মদ বখতিয়ার হোসেন সহ বিশিষ্ট কৃষি বিজ্ঞানীগণ বক্তব্য রাখেন। বক্তারা দেশের কৃষি ও মৃত্তিকা বিজ্ঞান গবেষণার বিকাশে প্রফেসর ডক্টর জহুরুল করিমের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। দর্শক, দেশ ও জনপদের সংবাদ শেষ করছি। আবারও শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ।